আমাদের সাথে স্টুডিওতে আছেন ক্রীড়া বিশ্লেষক ফয়সাল তিতুমির। শুভ সকাল। আমিনুল ইসলাম বুলবুল বারবারই দেশে ফিরে তিনি প্রমাণ করেন তিনি আসলে একেবারে চলে যাননি। গতকালও তিনি 1.5 মাস পর দেশে ফিরে সেটাই দেখিয়েছেন এবং এসেই তিনি মিরপুরেও গিয়েছেন, সেটা আমরা দেখেছি। আমরা যদি একটু ফারুক আহমেদের কথা নিয়ে শুরুটা করি, তিনি আসলে বলেছেন মানে তার ভাষ্য মতে নির্বাচন স্বচ্ছই হয়েছে। তিনি কি এই মুহূর্তে এখনো পর্যন্ত পদত্যাগ করছেন না বলে মানে এই কথাটা দাবি করছেন নাকি আসলে? এটা আসলে বিসিবির আমার মনে হয় অনেক বোর্ড ডিরেক্টর সম্পর্কে একই রকম কথা বলা যায়। লেটস সে আমরা একটা খুব রিসেন্ট এক্সাম্পল যদি দেখি, আমজাদ হোসেনের মাত্র আমরা দেখছিলাম রিপোর্টেও, তিনি যতদিন পর্যন্ত মিডিয়া কমিটির দায়িত্বে ছিলেন লাইক এভরিথিং ওয়াজ ফাইন, কিন্তু যেদিন দায়িত্ব থেকে যেদিন তাকে সরিয়ে দেওয়া হলো তিনি প্রেস কনফারেন্স করে নানান প্রচ্ছন্ন অভিযোগের কথা বললেন। সো এটা খুব ইন্টারেস্টিং একটা জায়গা বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন হয়ে দাঁড়িয়েছে। একেবারেই খুব চেয়ার খেলা চলছে, সেখানে প্রতিনিয়ত পরিবর্তন আসছে। তবে আমিনুল ইসলাম বুলবুল হ্যাঁ, তার শেষ পর্যন্ত ফেরাটা খুব দরকার ছিল, তিনি ফিরেছেন এবং তার ব্যস্ত সময় কেটেছে খুব স্বাভাবিকভাবেই। মিটিং করতে হয়েছে, ন্যাশনাল টিমের ক্যাম্প চলছে। এর পাশাপাশি আমরা দেখছিলাম যে ফারুক আহমেদ যে কথাটা বলছিলেন, এই তদন্ত কমিটি কিন্তু গঠিত হয়েছে বেশ অনেকদিন হলেই এবং তাদেরকে একটা নির্দিষ্ট টাইমলাইন বেঁধে দেওয়া হয়েছে, কিন্তু মাঝখানে আসলে এত কিছু গিয়েছে, ঈদ এবং সবকিছু মিলে তারা তাদের কাজটা ঠিকঠাক করতে পারেননি। তবে হিসেব অনুযায়ী তাদের হাতে আরও 2 সপ্তাহ থাকবে, ফলে তারা আসলে আমার মনে হয় খুব রিসেন্টলি তারা এই জিনিসগুলো শুরু করেছে তদন্তের স্বার্থে, অনেকের সঙ্গে কথা বলছেন, সেই প্রেক্ষিতেই ফারুক আহমেদের সঙ্গে কথা বলেছেন এবং তারা এই প্রসেসে আরও অনেকের সাথেই হয়তো কথা বলবেন এবং শেষ পর্যন্ত এই নির্বাচন নিয়ে এত প্রশ্ন আলোচনা সহসা থামছে না। কারণ আমরা যদি দেখি তদন্ত কমিটির যে ফাইনাল রিপোর্ট দেওয়ার কথা 15 কর্মদিবস বলা হয়েছে, সেটা আস্তে আস্তে আসলে এপ্রিলের 9 তারিখ মতো হয়ে যাবে। ফলে এর মধ্যে যে কমিটি আছে তারা তাদের কাজটা করতে থাকবে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপর একটা ওই প্রেশার তো আসলে থাকবেই মনে হচ্ছে। মনে হয় আদৌ আসলে এটা কোনো প্রেশার, যখন সহসভাপতি সভাপতি যারা আছেন বা বর্তমানে কমিটিতে যারা আছেন তারা যখন বলবে স্বচ্ছ, এবং যেটা আসলে ফারুক আহমেদও বলছিলেন যে নির্বাচনে কোনো বিরোধী পক্ষই ছিল না, তাহলে সেখানে অস্বচ্ছতার তো কোনো জায়গাই নেই। তার মানে তাদের বিরুদ্ধে নিয়ে কথা বলবে সেই ফেসগুলো হয়তো মানে তাদের হয়ে তাদের বিরুদ্ধে কথা বলবে সেই লোকও হয়তো খুঁজে পাওয়া যাবে না। না, তাদের বিরুদ্ধে আসলে তো মানে পক্ষ তো এখানে আছেই, স্পষ্টভাবে দুটো পক্ষ শুরু থেকে নির্বাচন ঘিরে যারা একদল বলেছেন কিন্তু অংশ না নিয়ে তো তারা নিজেদেরকে এলিমিনেট করেই ফেলেছিল। হ্যাঁ, বাট একই সাথে এখন ধরুন সামনে যদি আপনি এবার খেলার দিকে তাকান, আমরা অলরেডি দেখেছি সামনে যদি প্রিমিয়ার লিগ শুরু হতে যায় তখন একটা বড় অংশ আছে ঢাকার ক্লাবগুলো যারা আসলে এটা বয়কট করছে, খেলতে চাইছে না, এবং তাদের একটা বড় আপত্তি আছে ক্লাবগুলোর পক্ষ থেকে। ফলে তাদের আসলে একটা বড় ভয়েস তো থাকবে সবাই মিলে, এবং একই সাথে বিএনপি বা সরকারের একটি পক্ষ বা এই ডিরেক্টরদের মধ্যে যারা আছেন নির্বাচনের বিপক্ষে ছিলেন তারাও এখন আসলে ওই আরেকটা পক্ষ মেনটেন করছেন এবং তারা চেষ্টা করছেন এটাকে ইফেক্ট করার। কিন্তু বর্তমান বোর্ডের এখন যারা আছেন তারা তো আসলে চাইবেনই এটাকে কন্টিনিউ করে যেতে যতটা সম্ভব। বাট স্টিল এই জটিলতাটা আসলে, যেহেতু আমি যদি দেখি যে বাংলাদেশ সরকারের ক্রীড়া মন্ত্রণালয় থেকেও আসলে একই রকম একটা জানানো হয়েছে যে তারা শুধুমাত্র বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনটা নিয়ে একই সঙ্গে আরো 10-15 বছরের মধ্যে তারা সেটা কাজ করতে চেয়েছেন বা তদন্তটা, সেটা আসলে তো অবশ্যই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপর, যেটা বললাম এগেন, একটা তো প্রেসারে রাখবে এবং মনে হয় যে একই সাথে তাদেরকে একটা জবাবদিহিতার ভেতর দিয়েও যেতে হচ্ছে বা হবে প্রতিনিয়ত, হুইচ ইজ আ গুড থিং। বাট একই সাথে আমাদের ক্রিকেটের আসলে এই জিনিসটা কি বলবো, একই কথা বারবার বলতে এই কাদা ছোড়াছড়ি, এই ধরুন যে শেষ পর্যন্ত ক্রিকেটটা মনে হয় আর মুখ্য না, এখানে ক্রিকেটের চেয়ে ধরুন চেয়ার ক্ষমতা সেইটা বোধহয় অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। সেটা আসলে হওয়াটা খুব বেশি, আমরা হয়তো চেয়ারে বসিনি তাই হয়তো সেই চেয়ারের একদমই তাই। হ্যাঁ, আই এগ্রি। আমরা বাইরে বসে এর জন্য কথা বলছি, বসলে নিশ্চয়ই কথা বলা যেত না। এখনো পর্যন্ত 2 জন পরিচালক পদত্যাগ করে ফেলেছেন এবং যেটা শোনা যাচ্ছে শানিয়ান তানিন তিনিও আসলে মনে হচ্ছে যে তিনিও হয়তো আসলে খুব বেশি দিন চালিয়ে যেতে পারবেন কিনা তার কথা শুনে তেমনটাই আসলে মনে হচ্ছিল। খেলাযোগেও তিনি জানিয়েছেন যে যেইভাবে চলছে এইভাবে চললে তিনি হয়তো কন্টিনিউ করতে পারবেন। আবার ফারুক আহমেদ বলেছেন ইয়াং, একটু পেশেন্স কম, কিন্তু কাজে আগ্রহী। তো কাজে আগ্রহ আছে, তিনি হয়তো কাজ করতে পারছেন না, বাধাপ্রাপ্ত হচ্ছেন বলেই বলছেন। এই ব্যাপারগুলো আসলে এত কন্ট্রাডিক্টরি কেন? আমরা যদি শানিয়ান তানিমের এই পার্টিকুলার কেসটাই দেখি, এইটা বোধহয় এই শঙ্কাটা বা তিনি যে এরকম একটা সিদ্ধান্ত নিতে পারেন, এবং তিনি না শুধু আরো একজন ডিরেক্টর সম্পর্কে একই রকম কথা বলা যায় যারা সবচেয়ে বেশি ভোট পেয়ে এসেছেন। কারণ হচ্ছে যখন ইস্তেক সাদেক সরে যান তখন মনে করা হয়েছিল তারা যেহেতু একই কোরামের একই জায়গা থেকে তারা এসেছেন, আমরা দেখেছি রংপুর রাইডার্সের হয়ে এবং আদার্স নানান সময় তাদেরকে একসাথে, ফলে
ওই সময়টাই মনে হচ্ছিল যে তাদের দিক থেকেও এরকম সিদ্ধান্ত আসবে এবং সেটা আসলে একটা ইঙ্গিত পাওয়া গেল বা যাচ্ছে এটাতে। তবে এইটাও আসলে একটা খুব যেটা হয়েছে এখন ধরুন কেন তারা সরে দাঁড়াতে চাচ্ছে এ নিয়ে নানান আলোচনা আছে, কিন্তু মোটা দাগে একটা কথা যেটা সবাই বলছে যে বর্তমান বোর্ড নিয়ে যাতে যদি কোনো ভবিষ্যতে প্রশ্ন ওঠে সেই প্রশ্নের যেন মুখোমুখি হতে না হয় সেই জন্য হয়তো আগে থেকে অনেক ডিরেক্টররা সরে যেতে চাইছেন। সো এই আলোচনাটা ওঠাটাও খুব দুঃখজনক যদি সেটা কারণ হয়ে থাকে, কিন্তু একই সাথে আমার মনে হয় যে যদি কেউ কাজ করতে চায় তাকে সেই কাজের কি তার মানে প্রপার পরিবেশটা সে পাচ্ছে না, সাপোর্টটা পাচ্ছে না বাকিদের কাছ থেকে, সেইটা বোধহয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আরেকটু পরিষ্কার করা দরকার, ফারুক ভাই যেটা বলেছেন তার সঙ্গে। কিন্তু এইখানে আমরা জানি যে এই বোর্ডে আসলে মোটামুটি অনেকেই আসলে নতুন এবং অনেকেই কাজ করতে, রিসেন্টলি অনেকগুলো চেঞ্জেস হয়েছে, সিলেকশন প্যানেলে পরিবর্তন এসেছে এবং বুলবুল ভাই শুরু থেকে অনেক কিছুই করতে চেয়েছেন, কিন্তু একই সাথে তাকে এই ভেতরের বাহিরের নানান সংকটও সামাল দিতে হয়েছে এবং হচ্ছে। ফলে এই আপনি যেটা বললেন যে কন্ট্রাডিক্টরিটা কেন, আমার মনে হয় তার বড় কারণ হচ্ছে এটাই যে অনেকে আসলে এখনো বাংলাদেশ ক্রিকেট বোর্ডে হয়তো ফিউচার নিয়ে একটু শঙ্কায় আছেন, আবার অনেকে হয়তো মনে করছেন যে তারা এই মোটোটার সঙ্গে অ্যালাইন করতে পারছেন না নিজেদের, ফলে নানান ছোট ছোট বিষয় আছে যাদের যেসব কারণে আসলে তারা হয়তো একটু কনফিউশনে আছেন এবং একই সাথে মনে করছেন যে কন্ট্রাডিকশন বোধ করছেন। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আমরা যদি এখন আবারও দেখি যে ডিরেক্টররা আছেন তাদের মধ্যে হয়তো আরও অনেকের মধ্যেই এই একই রকম চিন্তা ভাবনার ভিতর দিয়ে যাচ্ছে এবং যেটা হয়তো সময়ের সাথে সামনের দিনগুলোতে নিশ্চয়ই, আরো কারণ পরিষ্কার কেবল হতে শুরু পারে। হয়েছে তাদের এই যাত্রা। এখনই যখন আসলে এই অস্থিরতা আমরা দেখতে পাচ্ছি সেটা আসলে খুব বেশি ভালো কিছুর ইঙ্গিত দেয় না, সেটা নিঃসন্দেহে। এবং যেটা আসলে আমরা বলছিলাম যে নিজেরাই আসলে তারা যদি মতের অমিল হয়ে যায় তাহলে তো আসলে বাইরে আসে এবং সেটা নিয়ে আলোচনা করতেই হয়, এবং তারা আসলে ক্রিকেটটাকে নিয়ে ভাবার সময়টাই বা কখন পান সেটাই হয়তো খুব বেশি শঙ্কা জায়গায়। আমরা একটু ক্রিকেট নিয়ে যদি কথা বলতে চাই, পিএসএল শুরু হয়েছে, মুস্তাফিজুর রহমান দারুণ খেলছেন, মানে তার একটা শুরুর দিকে যে মুস্তাফিজুর রহমানকে আমরা দেখতাম যে তিনি নামলে মাঠে কিছু একটা হয়, এখন আবার সেই মুস্তাফিজুর রহমানই মনে হচ্ছে ফিরে এসেছে। বেশ লম্বা সময় ধরে তিনি তার ফর্মটাকে ক্যারি করছেন, যেখানেই তিনি খেলছেন সব জায়গাতেই। পিএসএলে 2টো ম্যাচ খেলেছেন, 2টো ম্যাচে বেশ ইকোনমিক্যাল ছিলেন, উইকেট পেয়েছেন খুব সম্ভবত 2টো। গত ম্যাচটাতেও, লাস্ট ম্যাচটা, রাতের ম্যাচটাতেও তিনি ভালো বল করেছেন, কিন্তু আসলে বল টেম্পারিং এর ইস্যুতে 5টা রান তাদের দলকে পেনাল্টি দিতে হয়েছে। সবকিছু মিলিয়ে আসলে তার দল হেরেছে, কিন্তু মুস্তাফিজুর রহমান তিনি তার পারফরমেন্সটা করে যাচ্ছেন। তার পারফরমেন্স নিয়ে আপনার কি অবজারভেশন? মুস্তাফিজ আসলে তার মতোই খুব স্পেশাল কিছু না, বরং টিপিক্যাল মুস্তাফিজ। ধরুন মুস্তাফিজ যদি তার আমরা জানি যে তার 4 ওভার 2টো স্পেলে তিনি বল করেন টি-20তে, খুবই খুবই গুরুত্বপূর্ণ সময়ে তিনি বল করে থাকেন এবং এই 2টো ম্যাচে তার বোলিং ফিগার 4 ওভার, একটাতে 20 রান, একটাতে 19 রান দিয়েছেন, হুইচ ইজ এগেন ভেরি টিপিক্যাল মুস্তাফিজুর রহমান। তাকে ওই সময় খেলাটা খুব খুব ডিফিকাল্ট, 2টো ম্যাচে একটা করে উইকেট পেয়েছেন, হ্যাঁ অনেকগুলো ডট বল তিনি আদায় করে নেন। এবং আমার মনে হয় যে তার সাথে পাকিস্তানের ক্যাপ্টেন এবং তার দলেরও ক্যাপ্টেন শাহিন আফ্রিদির কেমিস্ট্রিটাও খুব ভালো জমে উঠেছে। ধরুন একজন খুব কুইক আর মুস্তাফিজ স্লো এবং কাটারের উপর তিনি আসলে সেই একই অস্ত্রে তিনি শান দিচ্ছেন, বল করছেন ভালো। একই সাথে আমরা শরীফুলকেও দেখেছি, যদিও তিনি একটু এক্সপেন্সিভ ছিলেন। ইমনের খেলাও আমাদের দেখা হয়েছে। ফলে বাংলাদেশ থেকে যারা গিয়েছেন, রিশাদ তিনিও মাঠে নেমেছেন। তবে স্পেশালি মুস্তাফিজুর রহমান আসলে কেন এখন ধরুন সারা পৃথিবীতে টি-20 লিগগুলোতে তিনি হট কেক, সেটার প্রমাণ আসলে তিনি রেখে চলেছেন। আগে একটা সময় ছিল না যে মুস্তাফিজকে নিয়ে যখন তিনি আইপিএলে খেলতেন তখন তার যে দলের কোচরা ছিল, বা স্পেসিফিকলি যদি আমি বলি গাঙ্গুলি, সৌরভ গাঙ্গুলি, তিনি একবার মন্তব্য করেছিলেন যেটা আসলে সবাই সবসময় সেটাকে কোট করে যে মুস্তাফিজুর রহমান মাথা ছাড়া বোলার, এমনি ব্রিলিয়ান্ট, কিন্তু তিনি আসলে ম্যাচ সিচুয়েশনে কিভাবে পারফর্ম করতে হয় সেটা তিনি জানেন না, তাকে ইনপুট দিলে তিনি পারেন। সামহাও এখন কি মনে হচ্ছে যে তিনি আসলে মাথা নিয়ে এখন কাজ করছেন এবং বাকি ব্যাটারদের আসলে মাথা নষ্ট করে দিচ্ছেন, এরকম কিছু? আবার এটাও কিন্তু তার একটা পজিটিভ দিক হিসেবেও দেখা হয় যে তিনি আসলে অত কিছু চিন্তা করেন না, ম্যাচ সিচুয়েশন কি হচ্ছে না হচ্ছে, তিনি তার কাজটা ঠিকঠাক করে যান, বল করে যান এবং তিনি দিন শেষে সাফল্য এনে দেন দলকে। এবং অবশ্যই মুস্তাফিজুর রহমান, ধরুন এটা অনেক সময় বলা হয় না ক্রিকেটারদের 2.0 বা তাদের সেকেন্ড রেজারেকশন হয়েছে, মুস্তাফিজুর রহমানের আমার মনে হয় সেটা বলার সুযোগ নেই, কারণ তার পারফরমেন্স খুব খারাপ হয়েছিল একবারই যখন তার অ্যাকশন এবং ইনজুরিতে পড়লেন, অ্যাকশন চেঞ্জ করে খানিকটা তিনি বোলিংয়ের গতি তার অনেকটা বেশি কমেছে, কিন্তু একই সাথে আবারও তার কাটারগুলো ধারালো হয়ে উঠেছে। বাট মুস্তাফিজুর রহমানের কাছ থেকে এখন ধরুন আপনি 2টো জিনিস আমরা মিস করি, একটা হচ্ছে তার ইয়র্কারগুলো, তিনি মুস্তাফিজ একেবারে এখন ইয়র্কার মারেন না। ওই আইপিএলে আমরা রাসেলকে সে একেবারে ইয়র্কার মেরে
ফেলে উইকেটে ফেলে দিয়েছিলেন দেওয়ার যে, সেই দৃশ্য এখন আমাদের চোখে ভাসে। তো সেটা হচ্ছে একটা, আরেকটা হচ্ছে তার বলের পেস। মোস্তাফিজকে আমরা মনে হয় সবশেষ কবে 140 তে বল করতে দেখেছি, উই ডোন্ট নো। ফিটনেসটা ধরে রাখতে গেলে কিন্তু আসলে একটু টেকনিক্যালি আসলে পারফর্ম হ্যাঁ, করাটা জরুরি। আর মুস্তাফিজ এত বেশি এই উইকেটগুলো তো খেলেন যেখানে আসলে তিনি জানেন যেখানে গতির চেয়ে Right. অনেক বেশি তার ভ্যারিয়েশন এবং স্লো ডেলিভারি গুলো আসলে তার কাজে আসে, এবং সেই কারণে ধরুন এই সাবকন্টিনেন্টাল কন্ডিশনে মুস্তাফিজ ইজ ভেরি ভেরি ইফেক্টিভ। এবং একই সাথে দুবাইতে তিনি যখন খেলছেন সংযুক্ত আরব আমিরাতে, ফলে মুস্তাফিজ আমার মনে হয় যে টি-20-তে আপনি যেটা বলছিলেন যখন আইপিএলে খেলতেন, আইপিএলে তার এইবারও খেলার কথা ছিল, শুধুমাত্র এইবারে তিনি খেলছেন না, বাকি সবসময় মোটামুটি খেলে এসেছেন। বাট পিএসএল এ আসলে তিনি আমার মনে হয় যে তিনি হয়তো উইকেট সংখ্যা একেবারে টপ সবার উপরে থাকবে না, বাট ইকোনমিতে এবং ওই ইম্প্যাক্টের কথা চিন্তা করলে মুস্তাফিজ হবে এই পিএসএল এ দেখা যায় রাইট। one of the- গতকালই যখন দেখছিলাম যে কম রান ডিফেন্ড করতে হবে তার দলকে, সেই কাজটাও কিন্তু তিনি আসলে দায়িত্বটা পালন চেষ্টা করেছেন। করছিলেন, So, right, হ্যাঁ। তিনি আসলে একদমই এফেক্টিভ। উইকেট দিয়ে তো সবসময় মানে টি-20-তে উইকেট যেমন, আবার রানটাকেও তো ধরে রাখা তো সেরকম ভাবেই আসলে গুরুত্বপূর্ণ কাজ, সেটাই তিনি করে যান। নিশ্চয়ই তার পারফরমেন্স আমরা আরো দেখবো। আমরা একটু বাংলাদেশের ফুটবল নিয়ে কথা বলতে চাই। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ, Okay. খুবই বড় ম্যাচ। অনেকেই বলছে প্রাপ্তির কোনো জায়গা নেই এই ম্যাচে, কিন্তু ডেফিনেটলি প্রাপ্তির জায়গা আছে। যদি একটা পয়েন্ট নিয়েও দেশে ফিরতে পারে সেই জায়গা থেকে, সেটা তো আর কম প্রাপ্তির না। ভিয়েতনামের বিপক্ষে যে পারফরমেন্সটা হচ্ছে সেখান থেকে ঘুরেও দাঁড়াতে হবে। কি মনে হচ্ছে সিঙ্গাপুরের বিপক্ষে এই ম্যাচটা নিয়ে আপনার কি মনে হয়? সিঙ্গাপুরের বিপক্ষে এই ম্যাচটাকে সবচেয়ে বড় কথা হচ্ছে টিমটা একটু সময় পাবে। ধরুন আমরা ভিয়েতনামে যেরকম একদম তাড়াহুড়ো করে লাস্ট মোমেন্টে এসে নেমে যেতে হচ্ছে, এবং মনে হচ্ছে যেন টিমটা, বাংলাদেশ টিমটা আসলে একটু স্বর্ণ ছাড়া ফুটবল খেলেছে ওই ম্যাচে মনে হয়েছে। বিশেষ করে হামজা চৌধুরীকে বেশ টায়ার্ড লেগেছে, রাইট। সো এই হাঁপাতে হাঁপাতে কারণে, খেলেছেন। এবং এই কারণে আমার মনে হয় যে আসলে সেই ম্যাচেও হামজাকে পুরো 90 মিনিটস খেলানোটা কোচের কতটা সঠিক সিদ্ধান্ত ছিল, কারণ এগেইন দ্যাট ওয়াজ আ প্রিটি ম্যাচ। এবং সিঙ্গাপুরের এই ম্যাচটাও আসলে হয়তো কোনো ভ্যালু নেই আমাদের জন্য, কিন্তু একই সাথে অফকোর্স বাংলাদেশের জন্য আসলে এখন প্রত্যেকটা ম্যাচই আমাদের ফুটবলের বলা হয় না নতুন জাগরণ বা যেটাই বলি, সবকিছুর জন্যই খুব গুরুত্বপূর্ণ। আপনি আসলে কন্টিনিউটি ধরে রাখার জন্য ওই পারফরমেন্সটা যেন বাংলাদেশ দল, যেটা ধরুন এই টুর্নামেন্টে অর্থাৎ এফসি এশিয়ানের বাছাই পর্বে ভারতকে হারিয়েছে, বাংলাদেশ শুধুমাত্র একটা ম্যাচে জয় পেয়েছে, বাকি ম্যাচগুলোতেও বাংলাদেশ আসলে নিজেদের ইমপ্রুভমেন্টটা দেখিয়েছে, সেইটার আসলে কন্টিনিউটি। এবং একই সাথে ধরুন এই ম্যাচ দিয়ে বাংলাদেশের এফসি এশিয়ান কাপের এবারের বাছাই পর্ব শেষ হয়ে যাচ্ছে, কিন্তু তার মানে নেক্সট ফুটবল সিজন বা নেক্সট কম্পিটিশনগুলোর জন্য, এবং একই সাথে এখন আমরা যেটা ন্যাশনাল টিমের যে ট্রেডিশন বা যে পলিসি আমরা এখন দেখতে পাচ্ছি এজ লেভেলে, আন্ডার-20 টিমটার দিকেও যদি আপনি তাকান, তারাও খেলছে, সেমিফাইনালে উঠেছে সাফের, এবং সেখানেও হামজা, সমিতদের উত্তরসূরিরা আছেন আমাদের প্রবাসী ফুটবলার। ফলে ধরুন ন্যাশনাল টিমের জন্য আসলে ওই পারফরমেন্সটা বা ওই আবেদনটা রাখতে হবে যেন আসলে এখন আমরা যারা আমাদের বাংলাদেশের ফুটবলার আছেন বাইরে, যাদেরকে আমরা মনে করে হয়তো এখনো আমাদের রাডারে আছেন, তাদের জন্য আসলে একটা মেসেজ দেয়া যে বাংলাদেশ দল এখন কোন লেভেলে পারফর্ম করছে। এবং একটা সময় পরে না আপনি শুধুমাত্র ভালো খেলা, ড্র করা বা একটা দুটো জয় হঠাৎ, এই জিনিসটাতে আপনি সন্তুষ্ট হতে পারবেন না বা করতে পারবেন না, যেটা আমরা ক্রিকেটের আমরা ক্ষেত্রে এখনই আমরা হতে পারি না। ভিয়েতনামের বিপক্ষে 3-0 হারে কিন্তু আমরা যথেষ্ট হতাশ। এক্স্যাক্টলি, তাই খুবই না? স্বাভাবিক। হ্যাঁ, সো সেই কারণে আসলে আপনাকে ওই ফুটবলে শেষ পর্যন্ত আপনার অবশ্যই নাম্বার অফ উইন, রেজাল্ট ম্যাটার করে সব সময় আসলে ম্যাটার এটা। করে, এবং একই সাথে ফিফাতে আপনার র্যাঙ্কিংও আসলে একটা বড় প্রভাব পড়ে বাংলাদেশের। সেই সব কিছুর দিক থেকে চিন্তা করলে খুবই খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। এবং বাট সিঙ্গাপুর তাদের মাটিতে ইট উইল বি ভেরি ভেরি ডিফিকাল্ট টাস্ক। শুধু তো তাদের মাটি বলেও না, সিঙ্গাপুর এমনিতেও শক্তিশালী টিম, তারা অলরেডি কোয়ালিফাই করা একটা টিম, এবং তারা আগের চেয়েও শক্তিশালী হয়ে এবং গেছে। এই গ্রুপের তারা এখন এই মুহূর্তে টেবিলের শীর্ষে আছে অবভিয়াসলি, এবং তাদেরও আসলে বেশ কিছু এরকম শক্তি আছে যারা দেশের বাইরে ইউরোপিয়ান লিগগুলোতে খেলেন এবং সিঙ্গাপুরকে প্রতিনিধিত্ব করছেন। নিশ্চয়ই এই ম্যাচটাকে অন্য দিক থেকে বলা হচ্ছে কাবরেরার চাকরি বাঁচানোর একটা লাস্ট চান্স। আসলে কাবরেরার চাকরি কি আসলে আছে কিনা সেটাই আসলে বড় প্রশ্ন। সেটা আমরা নাই দেখছি, যাদের দেখার কথা তারা তো দেখছে না। আমার মনে হয় যে কাবরেরার সেই চ্যালেঞ্জটা চলছে গত কয়েকটা ম্যাচ ধরেই, তিনি প্রতিনিয়ত, কিন্তু একটা জায়গায় যেন মনে হচ্ছে যে কাবরেরা আসলে তার আসলে হারানোর কিছু নেই বা প্রুফ করার কিছু নেই, এবং তিনি মনে হয় যেন ন্যাশনাল টিম নিয়ে তার আশাও খুব একটা নেই। রাখছেন আপনি না, যে ছেড়ে প্রথমে দিয়েছেন। প্রশ্নটা করছিলেন যে কেন 90 মিনিট হামজাকে খেলাতে হলো এই অবস্থাতেও, সেটা তো তিনি তার চাকরি বাঁচানোরই একটা শেষ চেষ্টা করেছেন যে হামজাকে খেলিয়ে যে যদি সেটা কিছু তিনি হয় আসলে। করেছেন, বাট একই সাথে ওই যে আছেন আপনি একটা হাই নোটে থাকলে, মানে কাবরেরা অবভিয়াসলি একজন কোচ তার বসে থাকবে না বাংলাদেশ থেকে, তাকে আরো অন্যান্য জায়গার জন্য তার একটা ওই সিভিটা ভারী করার একটা ব্যাপার তো থাকেই। ফলে কাবরেরা জায়গাটা নড়বড় হয়ে গেছে অনেকদিনই। বাংলাদেশ ফুটবল ফেডারেশনও বলেছে যে তারা আসলে তার পারফরমেন্স অ্যানালাইসিস করছে, এবং আমার মনে হয় যে হয়তো সিদ্ধান্ত চলে আসতে পারে এই ম্যাচের পরে আমরা তার ফিউচার সম্পর্কে আরেকটু পরিষ্কার ধারণা পাবো। কিন্তু বাংলাদেশ ফুটবলে ধরুন কাবরেরাকে এই মুহূর্তে
পছন্দ করে না, করে এরকম লোকের চেয়ে করে না এরকম লোকের সংখ্যাই বেশি, এবং সেটা কিন্তু আসলে ফুটবল অনেক বেশি ম্যাটার করে। একদম ব্রাজিলের কোচও বলুন, তার ওই জনপ্রিয়তা কতটুকু সেটা কিন্তু আসলে বিচার করা হয়। এখন আপনি যদি ধরেন বাংলাদেশের কোচও আসলে কিছু জায়গায় তো গতকাল তার টটেনহামের কোচ প্রশ্নবিদ্ধ বরখাস্ত হয়েছে। হয়েছে। অন্যান্য দেশে আমরা দেখতে পাই ইউরোপিয়ান ফুটবলে একটা ম্যাচ বাজে খেলেছে তাকে বরখাস্ত হতে হয়, না হলে হয়। নিজেই আসলে ব্যাগ গুছিয়ে চলে যায়। কিন্তু বাংলাদেশের বেলায় সব জায়গায় ক্রিকেট দেখি, ফুটবল দেখি, কেউ যেতে চায় না আসলে চুক্তি এবং যেতে চায় না, এবং অনেক সময় ওই যখন যাওয়ার সময় হয় তখন আসলে আমরা দেখি যে সে যাওয়াটা কখনোই ঠিকঠাক মধুর মতো হয় না। এবং দেখবেন যে কোচদের দিক থেকে নানান অভিযোগ শুরু আসবে, যে তাদের পেমেন্ট ইস্যু আসবে, নানান প্রশ্ন এবং অভিযোগ উঠতে থাকবে, ফলে সেটার জন্য আমাদের প্রিপারেশন থাকে Right. দরকার। ওইসবে আমাদের আসলে অভ্যেস আছে। তারপরেও যেটা আসলে বলছিলাম যে বাংলাদেশের জন্য অনেক প্রাপ্তির জায়গা হয়তো আছে এই ম্যাচটাতে, সেটা নিশ্চয়ই দেখতে পাবো আগামীকালই ম্যাচ। সেই ম্যাচ নিয়েও নিশ্চয়ই আপনার সাথে আমার আলোচনা হবে। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ যুক্ত থাকার জন্য। ধন্যবাদ আপনাকে।